গুড মর্নিং স্টুডেন্টস, সকলে আশা করি সুস্থ আছো। আজ আমরা দুর্যোগ বিপর্যয় অধ্যায়ের দ্বিতীয় অংশ খরা বা খরা বিপর্যয় নিয়ে আলোচনা করব। মূলত ভারতের সেচ কমিশনের মতে কোনো অঞ্চলে বছরে গড় 100 সেমির কম বৃষ্টিপাত হলে বা বছরে 1/5 দিনে মোট বার্ষিক বৃষ্টিপাতের 75% কম হলে এবং মোট কৃষি জমির 20% কম অংশে জলসেচের সুযোগ থাকলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে। ভারতীয় আবহাওয়া বিভাগ বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মতে কোনো অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 75% কম হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। এইটা গেল হচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডির মতে খরা কাকে বলে। তো খরাকে একটি বায়ুমণ্ডলীয় ক্রমপুঞ্জিত বিপর্যয় বলে চিহ্নিত করা হয়। আচ্ছা, খরার প্রকারভেদ কি কি? আইএমডি তীব্রতার ভিত্তিতে খরাকে দুটি শ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে চরম খরা। চরম খরা কি? গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 50 থেকে 75% কম হলে তাকে চরম খরা বলে। মধ্যম খরা কি? দ্বিতীয় হচ্ছে মধ্যম খরা। গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 25 থেকে 50% কম হলে তাকে মধ্যম খরা বলে। তাহলে খরাকে দুটো ভাগে ভাগ করা যায়, চরম খরা আর মধ্যম খরা। এখন খরা প্রভাবিত অঞ্চলগুলো কি কি? খরা প্রভাবিত অঞ্চলগুলোর মধ্যে পড়ছে মধ্য ও পশ্চিম ভারত, আফ্রিকার মরু ও মরুপ্রায় অঞ্চল সহ ইথিওপিয়া উচ্চভূমি, ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চল, অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমাংশ, মেক্সিকো, মধ্যপ্রাচ্য। ভারতের কৃষি জমির 25% এলাকা কিন্তু খরাপ্রবণ। এখন খরা সৃষ্টিকারী কারণগুলোর উপর ভিত্তি করে খরাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। তা প্রথমটা হচ্ছে আবহাওয়াগত খরা বা মেট্রোলজিক্যাল ডট, যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে 75% বা তার কম হলে তখন তাকে মেট্রোলজিক্যাল ড্রট বা আবহাওয়াগত খরা বলে। 2 নম্বর হচ্ছে কৃষি সংক্রান্ত খরা বা যাকে বলা হয় এগ্রিকালচারাল ড্রট, যেখানে বৃষ্টিপাতের অভাবে মাটি শুকিয়ে যায়, মাটি চাষের অযোগ্য হয়ে পড়ে। এই প্রকার খরাকে বলা হচ্ছে কৃষি সংক্রান্ত খরা বা এগ্রিকালচারাল ড্রট। আর 3 নম্বর যাকে বলা হচ্ছে জল সংক্রান্ত খরা বা হাইড্রোলজিক্যাল ড্রট, যেখানে ভূপৃষ্ঠে ও ভূগর্ভস্থ জল কমে যায় বা শুকিয়ে যায়, ফলে জল আর মাটির তলা থেকে পাওয়া যায় না, তাকেই বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল ড্রট বা
জল সংক্রান্ত খরা। এখন ভারতের খরা প্রভাবিত অঞ্চলগুলো আমরা একটু দেখে নিই। ভারতের কৃষি জমি, আমরা আগেই আলোচনা করেছি, ভারতের কৃষি জমির 25% এলাকা খরাপ্রবণ। সেই জমিগুলোর মধ্যে কি কি পড়ছে? মরুস্থলী, মরু ও মরুপ্রায় উত্তর পশ্চিম ভারত, পশ্চিম ঘাটের পূর্বাংশ ও মধ্য ভারতের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা এই খরাপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে। এখন আমরা খরার প্রাকৃতিক কারণগুলো এবং মানবীয় কারণগুলো পরপর আলোচনা করব। তো খরার প্রাকৃতিক কারণগুলো কি কি? প্রথমেই যেই প্রাকৃতিক কারণটি সব থেকে বেশি খরার উপর প্রভাব ফেলে তা হলো অনিশ্চিত ও অপর্যাপ্ত বৃষ্টিপাত। আমরা অলরেডি আলোচনা করেছি যে স্বাভাবিকের চেয়ে 75% কম বৃষ্টিপাত এবং তা যদি খুব অনিয়মিত হয় তাহলে কিন্তু খরা পরিস্থিতি সৃষ্টি হয়। 1948 সালে থর্নথয়েট, যিনি একজন ক্লাইমেটোলজিস্ট ছিলেন, তিনি শুষ্কতার সূচক 0.4 এর কম যদি হয় সেই শুষ্কতা সূচক, তাহলে তাকে খরা বলে তিনি চিহ্নিত করেছেন। দ্বিতীয়ত, বায়ুর দিক ও গতি পরিবর্তন। কোন স্থানের ওপর দিয়ে প্রবাহিত মৌসুমী বায়ু, জেট বায়ু দিক ও গতি পরিবর্তন করলে বা স্থির থাকলে বৃষ্টিপাত অনিশ্চিত ও অপর্যাপ্ত হয়ে খরার সম্ভাবনার প্রকট হয়ে ওঠে। যেমন ভারতের ওপর দিয়ে যদি জেট বায়ু সক্রিয় থাকে তাহলে ভারতের ওপর কিন্তু উচ্চচাপ অবস্থার সৃষ্টি হয়, আর জেট বায়ু সক্রিয় থাকলে ভারতের উপরে কিন্তু মৌসুমী বায়ু আর আসতে পারে না। ফলে ভারতে কিন্তু তখন খরা পরিস্থিতির সৃষ্টি হবে, কারণ যে কোনো উচ্চচাপযুক্ত অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয় না বা কম হয়, ফলে খরা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়। তৃতীয়ত, জলবায়ুগত প্রভাব। দক্ষিণ দোলন এর ঋণাত্মক দশা, এল নিনের উষ্ণ দশা, নিম্ন ও মধ্য স্ট্র্যাটোস্ফিয়ারে আঞ্চলিক বায়ুপ্রবাহের পার্থক্য খরা সৃষ্টির অন্যতম কারণ রূপে গণ্য করা হয়। বাস্তবে এল নিনো যে বছর সৃষ্টি হয়, প্রশান্ত মহাসাগরের উপরে বায়ুর গতি পরিবর্তন হয়ে যায়, বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলের। ফলে ভারত এবং তার সংলগ্ন দেশসমূহ সেখানে কিন্তু খরা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। চতুর্থ প্রাকৃতিক পয়েন্টের মধ্যে পড়ছে মরুভূমির প্রসার। উষ্ণ ও শুষ্ক মরু প্রান্তবর্তী এলাকায় মরুকরণ ঘটায় বা মরুকরণের জন্য আবহাওয়া শুষ্ক হয়ে পড়ে
এবং সেই সকল অঞ্চলে খরা পরিস্থিতির উদ্ভব ঘটে বা খরা প্রবণতা দেখা যায়। এবং খরা সংগঠনের মধ্যে দিয়ে কিন্তু সেখানে আবার সেই স্থানটি কিন্তু মরুভূমিতে পরিণত হলেও হতে পারে। ফলে মরুভূমি বা মরুভূমির প্রসারের জন্য কিন্তু খরা সৃষ্টি হয়, আবার খরা সৃষ্টির মাধ্যমে মরুভূমির প্রসার লাভ করে। ভূ উষ্ণায়ন, গ্রিনহাউসের প্রভাবে আমরা জানি পৃথিবীতে কার্বন এমিশন বেড়ে যাওয়ায় পৃথিবী কিন্তু গ্রিনহাউস যে প্রভাব তার সম্মুখীন হচ্ছে, যার ফলে পৃথিবীতে উষ্ণতা বেড়ে যাচ্ছে। ফলে গ্রিনহাউসের প্রভাবের জন্য পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবন বেশি হচ্ছে এবং খরার প্রাদুর্ভাব ঘটছে। তাহলে আমরা এতক্ষণ খরা সৃষ্টির প্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করলাম। প্রাকৃতিক কারণের সঙ্গে খরা সৃষ্টির পেছনে মানবীয় কারণের ভূমিকাও যথেষ্ট। যেমন বৃক্ষচ্ছেদন, মানুষ অনিয়ন্ত্রিতভাবে যথেষ্ট অরণ্য বিনাশ করায় জলীয় বাষ্প তথা বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা খরার সম্ভাবনা বৃদ্ধি করছে। দ্বিতীয়ত, ত্রুটিপূর্ণ ভূমির ব্যবহার। সেচযুক্ত জমিতে ভ্রান্ত ব্যবস্থাপনা দ্বারা সারা বছর ধরে শস্য চাষ, তৃণভূমিতে মাত্রাতিরিক্ত পশুচারণ, খরা সৃষ্টি ইত্যাদি কারণে কিন্তু খরার প্রাদুর্ভাব বাড়ছে। তৃতীয়ত, অত্যাধিক জলোত্তোলন। সেচ ও পানীয় কাজে অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলন ও ব্যবহারের ফলে ভৌম জলতল অবনমিত হয়ে খরা সৃষ্টি হচ্ছে বা খরার প্রাদুর্ভাব বাড়ছে। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধিও খরা সৃষ্টির অন্যতম কারণ। অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য অতিমাত্রায় ভূমির ব্যবহার, ভূমিক্ষয়, পাকা বাড়ি ও রাস্তাঘাট নির্মাণ, জমির আর্দ্রতা হ্রাস করে খরার প্রবণতা কিন্তু আমরা বৃদ্ধি হতে দেখছি। তাহলে আমরা মানবীয় কারণগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যেগুলো মূলত শহরাঞ্চলে কিন্তু খরা সৃষ্টি বা শহরের আশেপাশে খরা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে পরিগণিত হচ্ছে। এখন আমরা খরার প্রভাব নিয়ে আলোচনা করব। তো খরার প্রভাব যেটা প্রথমেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফসল উৎপাদন কিন্তু খরার জন্য ব্যাহত হয়। খরার ফলে সেচ ও পানীয় জলের সংকট ও জলের অভাবে কৃষিজ ফলনে হ্রাস পায়, ফসল শুকিয়ে নষ্ট হয়ে যায়। ফলে কিন্তু খরা কিন্তু আমাদের ওপর, শস্যের ওপর বা ফসল উৎপাদনের উপরে যথেষ্ট প্রভাব ফেলে। দ্বিতীয় প্রভাব হচ্ছে জলসংকট। আমরা গত বছরই দেখলাম আমাদের পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতে প্রবল জলসংকট দেখা দেয়। খরার সময়
বৃষ্টিহীনতা ও ভৌম জলস্তর হ্রাস পাওয়ায় মানুষ সহ সমস্ত জীবের পানীয় জলের তীব্র সংকট কিন্তু সৃষ্টি হয় এই জল সংকটের কারণে। তৃতীয়ত, খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা। জলের অভাবে কৃষি উৎপাদন স্বভাবতই ব্যাহত হয়। ফলে শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, মাছ, প্রোটিন প্রাণীজ যে খাদ্য সেগুলো হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যেগুলো প্রোটিন জাতীয় খাদ্য, সেগুলোর কিন্তু উৎপাদন কিন্তু কমে যায়। ফলে মানুষ অনাহারে দিন কাটায় এবং প্রাণহানি ঘটে। ফলে খরার প্রভাবে কিন্তু খাদ্য সংকট ও দুর্ভিক্ষ আমরা দেখতে পাই। যে সকল আবার খরার প্রভাবে কিন্তু শিল্প উৎপাদন ব্যাহত হয়, কারণ অনেক শিল্প আছে যারা যাদের র মেটেরিয়াল বা কাঁচামাল কিন্তু কৃষি থেকে আসে। ফলে কৃষিতে যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে স্বভাবতই তার প্রভাব শিল্পের উপরে পড়বে। তাছাড়া অনেক শিল্প আছে, যেমন লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বস্ত্র বয়ন শিল্প, এই সকল শিল্পে প্রচুর জলের প্রয়োজন হয়। ফলে জল এখানে প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল, সেখানে যদি জল কমে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হয়। বিপন্ন বাস্তুজন্য। মাটিতে জলের অভাবে গাছপালা শুকিয়ে মারা যায়, বহু জলজ প্রাণী মারা পড়ে। খাদ্য ও জলের অভাবে স্থলজ প্রাণীরা অস্থায়ীভাবে পরিব্রাজন করায় বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য হ্রাস পায়। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বিঘ্নিত হয়ে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট। ঠিক আছে, তাহলে এটা আমরা দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাবগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা খরা প্রশমনের যে সকল উপায়গুলো আছে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। খরা প্রশমনের উপায়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি: খরার পূর্বে গৃহীত ব্যবস্থা সমূহ এবং দ্বিতীয়ত খরার সময় গৃহীত ব্যবস্থা সমূহ। তো খরার পূর্বে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, খরা ঘটবে তার আগে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? এক নম্বর হচ্ছে খরা প্রভাবিত এলাকা চিহ্নিত করা। এটা আমাদের করতে হবে। আমরা যদি এই চিহ্নিতকরণটা করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় খরা হবে এবং সেই অঞ্চলে কী কী আমাদের করতে হবে। দ্বিতীয়ত, খরার পূর্বাভাস দেওয়া। খরা যেটা হবে সেটা কিন্তু আগে থেকেই মানুষজনকে জানাতে হবে এবং তার পূর্বাভাস দিতে হবে। তার জন্য জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং এই ধরনের কিছু মাধ্যম ব্যবহার করার মাধ্যমে কোনো অঞ্চলে খরা ঘটবে কি ঘটবে না সেখানে কিন্তু আমরা কিছুদিন আগে থেকে আমরা বুঝতে পারবো। 3, সঠিক শস্য চাষ করতে হবে। খরাপ্রবণ এলাকায় যদি আমরা কম জল শোষণকারী গাছপালা চাষ করি তাহলে কিন্তু সেখানে সেই চাষের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত কিছুটা সংঘটিত হলেও হতে পারে, কারণ বাষ্পীভবনও হবে এবং বৃষ্টিপাত হতে পারে, মেঘ সৃষ্টির মাধ্যমে বৃষ্টিপাত হতে পারে এবং কিন্তু সেখানে কিন্তু খরাটা একটু কম হবে। বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমেও কিন্তু মেঘের সঞ্চার ঘটে এবং সেখানে খরা কিন্তু প্রশমিত হয়। বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে এবং সেই বৃষ্টির জলকে ব্যবহার করতে হবে। বৃষ্টির জলকে কখনোই
পৃষ্ঠপ্রবাহ হয়ে নদীর মাধ্যমে সমুদ্রে চলে যেতে দেওয়া যাবে না। বৃষ্টির জলকে সেই অঞ্চলে সংরক্ষণ করতে হবে। জলের অপচয় বন্ধ করতে হবে। আমরা একটা জলকেই, আমাদের বাড়িতে যে জলগুলো আমরা ব্যবহার করি, সেই জলকে আমরা কিন্তু একটা জলকেই বারবার ব্যবহার করতে পারি। আমরা যেই জল দিয়ে স্নান করি সেই জলটাকেই সামান্য ট্রিট করে সেই জলটা দিয়ে আমরা কিন্তু আমাদের টয়লেটের জল দেওয়ার কাজে ব্যবহার করি। আমরা সেই জলকেই আবার বাগানে জল দিতে পারি সেই জল দিয়ে। ফলে একটা জলকেই কয়েকবার ব্যবহার করা সম্ভব। তাহলে জলের অপচয় কিছুটা বন্ধ করতে হবে। আন্তঃ নদী সংযোগ পরিকল্পনা করতে হবে, যেটাকে বলা হয় ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট। মানে যেই সকল অঞ্চলে জলের পরিমাণ বেশি নদীতে, সেই নদীগুলোকে কম অঞ্চলে, যেখানে কম নদীতে জল আছে সেই অঞ্চলের সঙ্গে যুক্ত করে দিতে হবে। এটাকে বলা হয় ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট, বা একটা নদীকে অন্য নদীর সাথে সংযোগ করে দিতে হবে। তাহলে এটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটার গ্রিড। ন্যাশনাল ওয়াটার গ্রিড। তো এর মাধ্যমে কিন্তু অধিক জল বিশিষ্ট অঞ্চল থেকে কম জল বিশিষ্ট অঞ্চলের দিকে জল কিন্তু প্রবাহ ঘটবে। নদীতে বাঁধ নির্মাণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এইভাবে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আমরা খরার পূর্বে কিছু পদ্ধতি নিয়ে আমরা খরাকে প্রশমন করতে পারি। আর খরা সময় যখন খরা চলবে তখন খাদ্য পানীয় জল সরবরাহ করতে হবে যে খরাপ্রবণ এলাকায়, সরকারি অনুদান দিতে হবে, এবং যে সকল মানুষগুলো চরম খরা আক্রান্ত সেই সকল মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে হবে। তো এইভাবে আমরা খরা মোকাবিলা করতে পারি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।